তাহলে আমরা আগের ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আইসি ইঞ্জিন আর ইসি ইঞ্জিন কী জিনিস, আর তার সাথে সাথে ওই রিলেটেড কিছু টার্ম পড়েছিলাম, তাই তো। আজকে আমরা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ইন ডিটেলসে পড়া শুরু করব, যে আরেকটু স্পেসিফিকলি আরেকটু ইন ডিটেলসে ইঞ্জিন সম্পর্কে আমরা জানব। তার জন্যে প্রথমে তো আমি যেমন যেমন বলছি তোমরা তেমন তেমন ফলো করো। ক্লাসের শেষে বা মাঝে আমার যখন প্রয়োজন হবে আমি তোমাদেরকে তার সাথে সাথে অ্যানিমেশন দেখিয়ে পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দেব, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে আশা করি। সুইট বা সবাই ঠিকঠাকই লিখছে, তার মানে সবাই আশা করি পড়াশুনো করেছে। আচ্ছা, এবারে আমি চলে যাই আমাদের ক্লাসে। আমরা আজকে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, উপরে লেখা আছে, অসুবিধা নেই। আর একটু ডিটেলসে পড়তে গেলে আগে একটা ইঞ্জিন কীরকম দেখতে হয় আর তার কি কি পার্ট হয় সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলি। আমাদের একটা আলাদা করে চ্যাপ্টার আছে যে ইঞ্জিন অ্যান্ড ইটস পার্টস। সেই পার্টসতে আমরা প্রত্যেকটা পার্ট সম্পর্কে ইন ডিটেলসে স্টাডি করব। তো এখন আমাদেরকে শুধু জানতে হবে পার্টসগুলোর নাম কি আর কোথায় কোনটা থাকে। তো সেটা জানতে গেলে আমাকে একটা ইঞ্জিনের বেসিক ছবি একটা ড্র করতে হবে, না হলে আমি দেখাতে পারবো না। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য। এই ছবিটার অনেকটা জায়গা আমরা আগের দিনই এঁকেছি, এমন নয় যে আগের দিন আঁকিনি। এটা হয়তো একটু মডিফাইড ভার্সনটা আমরা এখানে ড্র করবো, আর কিছুই না। আর একটু ইনডেপথে ড্র করতে হবে আমাদেরকে। আগের দিন শুধু সিলিন্ডারটা ড্র করেছিলাম, আজকে পুরো ইঞ্জিনটা ড্র করবো আমরা। এটা একটু বড় হয়, ছোট বেশি। এটা একটা মোটামুটি যে জিনিসটার দরকার ছিল আমাদের আমি আঁকতে পেরেছি। আর একটু যদি ভালো করে আঁকতে হয় তাহলে আমাকে এটার বাইরে একটা কভার লাগাতে হবে। দেখা যাক, চেষ্টা করি কতদূর করতে পারি। এটা টু স্ট্রোক ইঞ্জিন তো স্যার? আমি কি তোমাকে জানতে বলেছি এটা কোন স্ট্রোক ইঞ্জিন? তুমি ছবি দেখেই বলে দিচ্ছ কোন স্ট্রোক ইঞ্জিন। অপেক্ষা করো, কোন স্ট্রোক ইঞ্জিন কীভাবে বুঝবে সব বলে দেওয়া। যতটুকুনি বলা হচ্ছে ততটুকুনি করো। বেশি জানলে তো কেউ নাম্বার দেবে না, বরঞ্চ কম জানলে নাম্বার কমে যাবে। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, ওর একা স্ক্রিন দেখা যাচ্ছে না, না কারো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, একটু চেক করো তাহলে, কিছু প্রবলেম আছে নিশ্চয়ই।
ভাই ধরো স্ক্রিন শেয়ারটা ই করে ফেলেছি। আচ্ছা, মোটামুটি একটা আঁকার প্রচেষ্টা হয়েছিল, সেটা কতটা পরিমাণে ঠিক ভুল হয়েছে সেটা আমরা পরে বিচার করব। আমার কাছে এর থেকেও ভালো ছবি আছে, আমি দেখিয়ে দেবো, সেটা নিয়ে তোমাদের অসুবিধা নেই। আমি জাস্ট তোমরা যাতে একবার হাতে আঁকো সেই জন্য তোমাদের জন্য আমি একবার হাতে আঁকলাম, এটাই যা, আর কিছু নয়। না, আমি আঁকলে তোমরাও একবার সুযোগ পেয়ে যাবে আঁকার, আর না হলে তোমরা কবে আঁকবে না। ঠিক আছে, এবারে জিনিসগুলোর নাম সম্পর্কে তোমরা একটু দেখে নাও যে এই জিনিসগুলোর কি নাম। নাম বলতে আমরা কতগুলো নাম তো কালকেই জানতে পেরে গিয়েছিলাম। সেটা কি না, এই যে সব যে বাইরে যে জিনিসটা আছে এটাকে আমরা বলি ইঞ্জিন সিলিন্ডার। কি বলি না, ইঞ্জিন সিলিন্ডার, এই নামটা আমরা জানতাম আগেই। এটার নাম আমরা আগে থেকেই জানতাম, কি না, পিস্টন। আচ্ছা, আর এই টপ মোস্ট যে পোর্শনটা আছে এটার নাম জানতাম, এটার নাম সিলিন্ডার হেড। টি হবে, টি পিস্টন টি। থ্যাংক ইউ। সিলিন্ডার হেড, এটা সিলিন্ডার হেড। আর তাছাড়া এই দুটোর নাম জানতাম, ইনলেট ম্যানিফোল্ড আর এক্সস্ট, যে এটা দিয়ে আসছিল এটা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তো ওই দুটোর নাম আমি আর লিখছি না। আর কিসেরও নাম এখানে জানতাম, কি মানে পার্টসের বলতে এই তিনটে পার্টসের নাম আমরা জেনেছিলাম। এবারে আজকে যেগুলো নতুন জানবো সেগুলো আমি এধারে লিখব। এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই তাহলে একই রকম হয়ে যাচ্ছে, না হলে এই কালো রঙের যে লাইনটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সাকশন ভালভ। আর এই বাইরের দিকে যেটা করা যায় সেটাকে বলা হয় এক্সস্ট ভালভ। ঠিক আছে, আর এই রডটা দেখতে পাচ্ছ, এই রডটাকে বলা হয় কানেক্টিং রড। কি বললেন? কানেক্টিং রড। আচ্ছা, আর এই যে লাল রকম জিনিসটা এটার নাম হচ্ছে ক্র্যাঙ্ক। ঠিক আছে, আর যদি আমি আগের ক্লাসের কথা একটুখানির জন্য মনে করি তাহলে আমি দেখতে পাবো ঠিক এই বরাবর যদি আমার একটা লাইন টানা থাকে, হিডেন লাইন, হ্যাঁ ড্রয়িংয়ে নিশ্চয়ই পড়েছ, হিডেন লাইন ওভাবে টানতে হয়, সেটা আমার হয়ে যাবে টিডিসি। আর যদি এইখানে একটা হিডেন লাইন থাকে, এগুলো ইঞ্জিনের পার্টস নয়, আমি শুধু জায়গাগুলোর নাম বলছি, যেগুলো গ্রিন আর ইয়েলো কালারে আছে সেগুলো ইঞ্জিনের পার্টস এক একটা, আর এগুলো নাম আমি যেগুলো আগের দিন পড়েছিলাম। আচ্ছা, এত দূর অবধি সবার আঁকা হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কালারটা এটা ঠিক করে একটু লিখি, না হলে অনেকে বুঝতে পারছে না এটা কি।
হেড। দেখো এবারে আঁকা যখন হয়ে গেছে, এবারে কিছুক্ষণের জন্যে এই জিনিসটা ভুলে যাও। একটা গল্প বলছি, শোনো মন দিয়ে। গল্পটা হচ্ছে এরকম, তোমার কোনো বন্ধুর সাথে খুব রাগারাগি হয়ে গেছে, যে তুমি তাকে বলেছিলে যে এই সামনে 25শে ডিসেম্বর আসছে, একসাথে পিকনিক করতে যাব। তো যেমন আমি উদাহরণ দিই, বলি একটু, যে আমাদের শুভম বলছে যে পিন্টুর সাথে কথা হয়েছে কবে, বলছে চল আমরা সব একসাথে একদিন পিকনিক করতে যাই। তো পিন্টু আবার অভয়কে বলেছে, অজয়কে বলেছে, দিয়ে বেশ 4-5 জনের একটা গ্রুপ হয়েছে, বলছে তাহলে পিকনিক করতে যাবো 25শে ডিসেম্বর। কিন্তু এখন দুর্ভাগ্যক্রমে আমাদের পিন্টুকে না জানিয়ে বাকি 4 জনে কী করেছে, পিকনিক করতে চলে গিয়েছে। তো এখন পিন্টু সেই নিয়ে অনেক রাগ হয়ে গেছে, বলছে কি করা যায়, বলছে সবার আগে তো আমি শুভমকে পিটবো। তো এখন শুভমকে পিটবে, কি করে পিটবে, বলছে ডাইরেক্ট তো বাইরে পিটলে এখন বাকি যারা গিয়েছিল, তোমার সাথে গিয়েছিল, তারাও তো আমাকে পিটতে পারে। তো ওকে একটু নতুন স্টাইলে পিটবো। তো ওর মাথায় একটা নতুন টেকনিক এসেছে। টেকনিকটা কীরকম না, বলছে ওকে একদিন ঘরে ডেকেছে, বলছে আরে চলায়, যা হয়েছে হয়েছে, আমাদের বাড়িতে চলায়, একদিন বেশ মাংস টাংস রান্না হচ্ছে, আমি তোকে খাওয়াবো, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, বলে ডেকেছে। এখন ডাকার পরে এখন শুভমের বাড়িটা হচ্ছে অনেকটা এরকম, এই না পিন্টুর বাড়িটা, যে পিন্টুর বাড়িটা এরকম গোল, তার এইখানে একটা ঢোকার জায়গা আছে, এটা হচ্ছে এক্সিট মানে এন্ট্রি গেট, যেটা দিয়ে সবাই ঘরে ঢোকে, আর এইটা হচ্ছে এক্সিট গেট, ঠিক আছে, এটা দিয়ে বেরিয়ে যায়, এটা দিয়ে এক্সিট করে, ঠিক আছে। তো কিন্তু শুভম জানে না যে পিন্টুর ঘরে একটা নতুন ফিচার্স আছে, যে কি ফিচার্স না, এর ঘরটা হচ্ছে বেলুনের মতো, মানে বাতাস দিলে বড় হয়ে যায় আর বাতাস টেনে নিলে ছোট হয়ে যায়। সেটি এখন তো শুভম জানে না, বলেছে বন্ধু ডেকেছে মাংস ভাত খাওয়াবে বলেছে এই শীতের দিনে, আমার এর থেকে ভালো বন্ধু হতেই পারে না। এখন শুভম মনে মনে পস্তাচ্ছেও যে নিয়ে গেলে বন্ধুকে ভালো হতো, আমাকে খাওয়াচ্ছে, আমার ডাকা উচিত ছিল, কিন্তু কী আর করা যাবে। কিন্তু পিন্টু তো মনে মনে জানে যে আমি আমার ঘরটা কীরকম বানিয়ে রেখেছি, তো রীতিমতো শুভমকে ঢুকিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। এবারে শুভম ভিতরে আছে, শুভম কতটা জায়গা জুড়ে আছে না, শুভম ধরে নাও তোমাদের এতটা পরিমাণের জায়গা জুড়ে আছে, আর সাথে এও ছিল, আমাদের পিন্টুও ছিল। তো পিন্টু বলছে তুই একটু ঘরে দাঁড়া, আমার একটু ছোট্ট কাজ আছে, এই মাংসটা নিয়ে আসছি, বস, তারপরে গল্প করবো, একসাথে রান্নাবান্না হবে। তো শুভম শুভম ভেতরে আছে আর পিন্টু চলে গেছে। পিন্টু বাইরে যেয়ে কিন্তু মাংস আনতে যায়নি, কী করতে গেছে না, ওর এখানে যে বাতাসটা বের করার জায়গা ছিল, ও বাতাসটা বের করতে শুরু করে দিয়েছে। যেই বাতাসটা বের করতে শুরু করে দিয়েছে, অমনি কী হচ্ছে না, এই ঘরটা আস্তে আস্তে ছোটো হতে শুরু করে দিয়েছে। মানে প্রথমে এতটা হলো, আর শুভম তো প্রথমের দিকে বুঝতে পারছিল না, ও মনে করছে যে আর একটু এগিয়ে যাই, ও ঘুরছে, ওর গোটা ঘরটা ঘুরে ঘুরে দেখছে, আর একটু এগিয়ে গেছে, একটু পরে ঠিক এরকম হয়ে গেছে। তার মানে কি, তখন হচ্ছে ওর সাইজ আর ঘরের সাইজ এক। তখন শুভম বুঝতে পারছে যে এ তো কিছু একটা আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। তো আমি যেধারেই তাকাই আমার ঘরের সামনেই দেওয়াল দেখা যাচ্ছে, কিন্তু শুভমের তখন আর কিছু করার নেই। তো পিন্টু কী করেছে, আরও ছোট করে দিয়েছে, আরও ছোট। এবারে যদি আরও ছোট জায়গায় করে তখন কি হবে না, ও আস্তে আস্তে চেপা হয়ে যাচ্ছে, পুরো ওকে লাগতে শুরু করেছে, একদম চিপে দিয়েছে ওকে। ও তখন অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ও তো বেরাতেও পারছে না, চিৎকারও করতে পারছে না, আর পিন্টু সেধারে আরও বের করে যাচ্ছে বাতাস, তো আরও ছোট হয়ে যাচ্ছে। তো পিন্টু বলছে না, ওকে বের করা, তো মনে মনে ভাবছে, বলছে না মারবো না তো, বাঁচিয়েই দেবো, কিন্তু বাঁচানোর আগে ও একটু কষ্ট করুক। তো তখন কি করছে না, একদম শেষ বেলায় যে ওইখানে কি করেছে না, কিছু লাল পিঁপড়েকে ঢুকিয়ে দিয়েছে। পিন্টুর ঘরে এরকম ফিচার্স আছে যে ও ওই ছাদের উপর দিয়ে কিছু লাল পিঁপড়েকে ছেড়ে দিয়েছে।
তো একে তো ও যন্ত্রণাই ছিল, তার উপরে কিছু আবার লাল পিঁপড়ে পড়ে গিয়েছে, তো আরও জ্বালা করতে শুরু করেছে। তখন শুভম বলছে যা হবে হবে, একবার শেষ চেষ্টা করেই দেখি। দিয়ে কী করেছে না, জোরে হাত পাগুলো মেরেছে। আর যখন যেই জোরে হাত পাগুলো ছিটকানোর চেষ্টা করবে, সাথে সাথে এই ধারে যে এক্সিট গেটটা ছিল সাথে সাথে খুলে গেছে। আর ও কী করছে, বেরিয়ে শুভম আবার বাইরে বেরিয়ে চলে এসেছে। তারপরে পিন্টুর কী করেছে আমি জানি না, কিন্তু বেরিয়ে চলে এসেছে। ঠিক আছে, আমাদের গল্প কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। ঠিক আছে। দারুণ দিয়েছেন। আবার বাকিটা তো মিস্টেরিয়াস রয়েছে নাকি? হ্যাঁ, এটা কন্টিনিউয়াস চলবে। এবারে ওটা বাইরে বেরিয়ে এসে কি করবে আমি কিন্তু জানি না। এবারে পরে শুভম ও পিন্টুকে নিয়ে যেতে পারে কোথাও, সেটা আমি জানি না। আপাতত এতদূর গল্প আমাদের হয়েছে তো। শুনুন, হ্যাঁ হ্যাঁ চেক করে নেবো ফ্রেন্ডশিপ। হ্যাঁ, না ইঞ্জিনের সঙ্গে গল্পটা ভালো ম্যাচ খাইছে। গল্পটা কিন্তু গল্পের জায়গায় রাখবে, কেউ আবার অ্যাপ্লাই করে দিও না। হ্যাঁ, তো লাল পিঁপড়ে। তো সেখানে লাল পিঁপড়ে কোনটা? এত দূর অবধি তো চলেছে। এবারে আমাদের গল্প আর আমাদের ইঞ্জিনের মধ্যে মিলটা কোথায়, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো, এখন আমি ইঞ্জিন দিয়ে তোমাদেরকে বলছি না, আমি জাস্ট একটা গল্পটাকে ইঞ্জিনের সাথে মেশাচ্ছি। আমি ধরলাম যে যেই এন্ট্রি গেটটা দিয়ে শুভম ঢুকেছিল, সেই এন্ট্রি গেটটা হচ্ছে আমাদের সাকশন ভাল্ব। তার মানে হচ্ছে এই সাকশন ভাল্ব হচ্ছে এন্ট্রি গেট। আমি এই ভাল্বটাকে যেই খুলে দেবো, সাথে সাথে শুভম এখানে ঢুকে যাবে। এইটা হচ্ছে এই পুরো জায়গাটা, শুধু এই জায়গাটা নয়, আমি মাউসটা যতটা জায়গায় ঘোরাবো, আচ্ছা একবার দেখিয়েই দিই। এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে পিন্টুর ঘর। ঠিক আছে, এই পিস্টনটা এখন সিলিন্ডার হেড থেকে সিলিন্ডার হেড থেকে বিডিসি পর্যন্ত। এখন পিস্টনটা এই নিচে আছে, ধরে নাও এই পিস্টনটা একদম বিডিসির নিচে আছে। এবার শুভম এন্ট্রি গেট দিয়ে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে কি হয়েছে, আস্তে আস্তে এই পিস্টনটাকে উপরের দিকে তুলতে শুরু করে দিয়েছে। ঘরটাকে ছোট করতে হবে, তো যখন এতটা পর্যন্ত জায়গা ছিল, দিয়ে যেই পিস্টনটা উপরের দিকে উঠে উঠে এই জায়গাকে চলে আসছে, তখন দেখো মাত্র এইটুকুন গ্যাপ আছে, একদম এইটুকুন গ্যাপ, তাই না? তো তখন কি হচ্ছে না, ওর মধ্যে প্রচুর হিট জেনারেট হয়ে গেছে। মানে জায়গা যত কম হবে প্রেসার জেনারেট হবে, জায়গা কম হলে প্রেসার বেশি হয়ে যায়, আর প্রেসার বেশি হলে ওর মধ্যে, হ্যাঁ সেটাই আর কি, যে ভলিউম কমলে প্রেসার বাড়বে, আর প্রেসার বাড়লে হিট বাড়বে। মানে যদি চাপ বেড়ে যায় তাহলে তাপ বাড়বে। এটা কিভাবে মনে রাখবে আমি সেটাও বলে দেবো। যখনই তাপ বেড়েছে, তখন উপর থেকে যে আমি লাল পিঁমড়াগুলো ছেড়িয়েছিলাম, সেরকম করে যে এইখানে এই লাল রঙের যে জিনিস থাকে, এটা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে স্পার্ক প্লাগ থাকে, আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জেক্টর থাকে। এ কী করে না, ওখানে আমি ধরলাম স্পার্ক প্লাগের ক্ষেত্রেই বলছি, পেট্রোল ইঞ্জিন এখন তোমরা বাইকগুলো ইউজ করো, বাইকের দিয়েই মনে রাখো যে স্পার্ক প্লাগটা ওখানে একটা স্পার্ক জেনারেট করে। মানে একটু আগুন, লাইটারে যেরকম আগুন জ্বলে সেরকম, মানে গ্যাস জ্বালানোর সময়, না ম্যাচিসে নয়, গ্যাস গ্যাস মানে গ্যাস যখন জ্বালাও তখন যেরকম লাইটারে স্পার্ক করে দেয়, হ্যাঁ লাইটারের মতো। ওই লাল বিমটার কাজটা স্পার্ক প্লাগ করে দেয়। যেই করে দিচ্ছে, তখন কি হচ্ছে না, ওর মধ্যে এমনিতেই হিট জেনারেট ছিল, প্রচুর পরিমাণে তাপ ছিল, আর যেই আগুনটা পেয়ে গেল সাথে সাথে ও জ্বলে গেল। মানে কম্বাসন হচ্ছে। যেই কম্বাসন হচ্ছে, সাথে সাথে কি হবে না, এই পিস্টনটাকে পুরো নিচের দিকে ফেঁকে দেবে। ও যে এতটা অবধি তুলেছিল, ও এই পিস্টনটাকে সাথে সাথে নিচের দিকে ফেলে দেবে, একদম ফাঁপড়িয়ে দেবে। কেননা যখন কম্বাসন হয় প্রচুর হিট জেনারেট হয়, প্রচুর একদম। তো যেই নিচের দিকে ফেলে দেবে, তখন পুরো মানে এখানে যে ফুয়েলটা ছিল সেটা তো অলরেডি পুড়ে গেছে। সেই পুড়ে যাওয়া ফুয়েলটা কী করে বেরাবে না, তখন এই এক্সস্ট ভাল্বটা, যেটা এক্সিট গেট ছিল, সেটা খুলে যাবে। যেই খুলে যাবে, ওটা দিয়ে পুরো গ্যাসটা বেরিয়ে চলে যাবে। তো ওটা সাইলেন্সারের সাথে যোগ দেয়। হ্যাঁ স্যার, ধোঁয়া বাইরে নাকি স্যার? হ্যাঁ, ধোঁয়া 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 কিসের সাথে যোগ থাকে আমি বলবো, আপাতত এখানের গল্পটা বোঝো যে এটা থেকে বেরিয়ে গেল। তারপরে কি হবে না, আবার ফ্রেশ জিনিস ভিতরে আসবে, আবার কম্বাসন হবে, আবার কম্প্রেস হবে, দিয়ে আবার বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি ইঞ্জিনের কাজটা হচ্ছে এরকম, এভাবে কাজ করে। এবারে আমি বলি, এবারে একটু টেকনিক্যালি টার্মে আসি। তো আমরা জানি এই টিডিসি থেকে পিস্টনটা একবার বিডিসিতে আসলে তাকে কি বলে, স্ট্রোক বলে, এক স্ট্রোক বলে। তো এরকমভাবে কখনো টু স্ট্রোক ইঞ্জিন হয়, কখনো ফোর স্ট্রোক ইঞ্জিন হয়। ঠিক আছে,
যখন দুটো স্ট্রোক হবে তখন তাকে টু স্ট্রোক বলবে, আর যখন ফোর স্ট্রোক হবে তখন তাকে ফোর স্ট্রোক ইঞ্জিন বলবে। এখন তোমাদের মনে হচ্ছে দুটো বা চারটেই কেন, থ্রি স্ট্রোক হলো না কেন, ফাইভ স্ট্রোক হলো না কেন? প্রশ্নটা এই জায়গায় চলে আসে। ব্যাপারটা হচ্ছে যে এই পিস্টনটা আপ অ্যান্ড ডাউন হলো, এই যে আপ অ্যান্ড ডাউন হলো, এর ফলে কি হবে না, এই পিস্টনের সাথে একটা কানেক্টিং রড আছে, এই কানেক্টিং রডটা কিন্তু ওপর নিচু করতে থাকবে। ওপর নিচু করে কি করবে না, এই পয়েন্টে একটা শ্যাফট থাকে যেটাকে ক্র্যাঙ্ক শ্যাফট বলে। শ্যাফট বললে যদি তোমরা আরও ভালোভাবে বুঝতে চাও, যে এরকম একটা বার মতন থাকে, তো এই শ্যাফটটাকে রোটেট করায়। আমাদের মেন কাজ হচ্ছে এই শ্যাফটটাকে রোটেট করানো। আমি যদি এই শ্যাফটটাকে রোটেট করাতে পারি তাহলেই আমার গাড়িটা চলবে। তুমি একটা কথা আমাকে বলো, এই পিস্টনটা কিভাবে কাজ করছে, যে একবার ওপরে নামছে একবারে নিচে নামছে, তাই তো? কিন্তু আমাদের গাড়িটা কিভাবে চলে, এভাবে চলে, চাকাটা এভাবে ঘোরে। তুমি যদি একটু ভালো করে এর মধ্যেকার সায়েন্সটা বোঝার চেষ্টা করো, এখানে আমরা একটা লিনিয়ার মোশন পাচ্ছি। লিনিয়ার মানে সোজা লাইনে, কিন্তু আমাকে তৈরি করতে হচ্ছে সার্কুলার মোশন, মানে সরল রৈখিক গতি থেকে বৃত্তাকার গতিতে পরিবর্তন করার কাজটাই এভাবে করা হয়। আমার দরকার সার্কুলার মোশনটা, যাতে গাড়িটা চলতে পারে। যদি ইঞ্জিন শ্যাফট চলে তাহলেই আমাদের গাড়ি চলবে। আমাদের মেন কাজ হচ্ছে শ্যাফটটাকে ঘোরানো। স্যার হ্যাঁ বলো। স্যার ক্র্যাঙ্ক শ্যাফটটা কি লোহার দণ্ডের মতো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোহার দণ্ডের মতো। এবারে একটু হয়তো 2Dতে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটা 3D ছবি তোমাদেরকে দেখাই। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার সেই ধান ঝাড়ার মেশিনের মতন স্যার কিছুটা কি? হ্যাঁ, তুমি যেভাবে মনে রাখতে পারো, তুমি যেভাবে খুশি মনে রাখতে পারো। এবারে দেখো, গল্পটা দেখো, এখানে বেশি বোঝার দরকার নেই। আমি জাস্ট তোমাকে 3D ভিউতে দেখাচ্ছি যে ক্র্যাঙ্ক শ্যাফটটা কীরকম হয়। দেখো, এই দেখো, এটা হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফট। কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, আরেকটা তো প্রথমে একটা ডিসক্লেমার দিতে হতো তোমাদেরকে, যেটা আমি আগে দিয়ে দিই। দাঁড়াও, যেমন প্রত্যেকটা সিনেমার উপরে আগে একটা ডিসক্লেমার চলে আসে না? আমি সবার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই। সেটা হচ্ছে যে তোমরা আজকের ক্লাসে পড়ে যে অনেকেই ইন্টারনেট সার্চ করবে, অনেকেই ইউটিউব সার্চ করবে, অনেকেই আদার্স কোনো যদি সোশ্যাল সাইট মানে এই সাইট থাকে সেখানে যে এই সকল জিনিস জানার জন্য যাদের ইন্টারেস্ট আছে তারা সার্চ করবে। তো সেখানে যে তোমরা এমন কিছু ছবি পাবে, এমন কিছু ভিডিও পাবে, এমন কিছু আর্টিকেল পাবে, তার সাথে আমরা যেটা পড়ব তার ডিফারেন্স অনেকটাই। তো আমি প্রথমেই বলি, অটোমোবাইল সেক্টর এমন একটা সেক্টর যেটা ডে টু ডে ইমপ্রুভ করে, আর আমাদেরকে পড়তে হয় তার বেসিকটা। আমি তোমাদেরকে আজকে একটা জিনিস পড়াবো, তুমি আজকেই যে সেই জিনিসটা এখন ইন্টারনেটে দেখবে তার অনেক মডিফাইড ভার্সন দেখতে পাবে, অনেক মডিফাইড ভার্সন। তো তোমার মনে হবে স্যার আপনি যে এরকম বলেছিলেন ওখানে তো এই জিনিসটা আছে, এই জিনিসটা আছে, তাহলে এটার কাজ কি, ওটার কাজ কি? তোমাদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক, কিন্তু ওই প্রশ্নগুলোকে তোমাদেরকে ওখানেই চাপা রাখতে হবে। তার কারণ হচ্ছে আমরা এখন বেস শিখছি। আমি তোমাকে যদি ফোর স্ট্রোক ইঞ্জিনের প্রিন্সিপালটা বলে দেই, তার মানে জানবে ওই ইঞ্জিনটা যতই মডিফাইড হোক সে এই প্রিন্সিপালে কাজ করে। এবারে ওর মধ্যে যদি অন্য কোনো লাগানো থাকে, মানে কোনো একটা পার্টস লাগানো থাকে, বা আরও যদি কিছু নতুন পার্টস লাগা থাকে, আরও মডিফাইডলি ওটাকে ওয়ার্কিং করানো হয়, তাহলে তার কোনো কাজ আছে, সেটা একমাত্র ম্যানুফ্যাকচারাররা জানে। কিংবা যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে গোপী স্যারও জানতে পারে। আমি যতটুকুন জানি তোমাদেরকে সেই ম্যাক্সিমামটুকুন বলে দেবো। আমিও কখনো গ্যারেজে কাজ করে আসিনি, কিংবা কিভাবে ইঞ্জিন কাজ করে একদম প্র্যাকটিক্যালি দেখিনি। আমিও অ্যানিমেশন দেখেছি, আর এখানে খুব কম দিনই দেখেছি। তো তোমাদের যতটুকুন দরকার ততটুকুন আমি তোমাকে বলে দেবো। এবারে এক্সট্রা যদি ওখানে তোমরা যখন দেখতে পাবে ওখানে হাইলি মডিফাইড আর ডেভেলপড জিনিস, সেইখানে কিন্তু তোমাদের প্রবলেম হবে, স্যার এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে। তো সেই জায়গাগুলোকে ইন ডিটেলস অত জানানোর দরকার নেই তোমাদের যতটুকুন বলা হচ্ছে অতটুকুন জানো। আর নিজের ইন্টারেস্ট থাকলে তখন দেখবে
বেসিকটা জেনে গেলে ইমপ্রুভ আস্তে আস্তে করবে, আর তোমরা যখন আরও ইন্ডাস্ট্রির দিকে যেতে থাকবে তখন আরও তোমরা জানতে পারবে। ঠিক আছে, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শোনা হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এটা একটা ছোট্ট ডিসক্লেমার ছিল যেটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম, যে কেননা তোমরা এই প্রবলেমটা ফেস করবে, এমনকি আমরাও করেছি, আর আমাদের স্যাররাও সব জিনিসের অত উত্তর দিতে পারেনি। তার কারণ হচ্ছে অটোমোবাইল সেক্টর ডে টু ডে একদম ইমপ্রুভ করছে, বুঝলে তো। অত সব কিছু একজনের পক্ষে জানা, যে ওই লাইনে নেই, মানে যে ইন্ডাস্ট্রিতে কাজ করে ওই ইন্ডাস্ট্রিতে স্পেসিফিকলি সেই বলতে পারবে। এত ডে টু ডে ইমপ্রুভমেন্ট করে, আর ভিডিওগুলো যথেষ্ট ইমপ্রুভমেন্টের মানে মডিফাইড ভার্সনের ভিডিওই থাকে। এক মিনিট, হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা, এবারে চলে আসি এই ইঞ্জিনে আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই যে অরেঞ্জ কালারে যে দাগটা দিয়েছি এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। আমাদের কাজ কি হচ্ছে না, এখানে 4টে সিলিন্ডার আছে। আমি একটা সিলিন্ডারের কথাই যদি বলি তাহলে কী হবে, এই যে দেখতে পাচ্ছ এটা কানেক্টিং রড, এই যে এই জিনিসটা কানেক্টিং রড, এটা ক্র্যাঙ্ক ওয়েভ, এই যে এই জিনিসটাকে ক্র্যাঙ্ক ওয়েভ বলে, এর সাথে কানেক্ট আছে। তো যখন এইটা মুভমেন্ট করে তখন এটা রোটেশন করতে থাকে, এটা রোটেশন করতে থাকে। এইটা লিনিয়ারলি মুভমেন্ট করবে, আর এইটা দেখো এই যে সার্কুলার রোটেশন করবে, সার্কুলার রোটেশন করে ফ্লাইহুইলকে যাবে, সাইকেলের পেডেলের মতো। ট্রান্সমিশন থাকে। হ্যাঁ, এবারে কেন সাইকেলের পেট্রোলের মতন। হ্যাঁ হ্যাঁ, এখানের রোটেশনটা কীরকম হয় সেটা আমরা যখন আরও ইন ডিটেলসে পড়বো, প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসই জেনে নেবো, সেটা নিয়ে অসুবিধা হবে না। জাস্ট আপাতত একটা ভিউ পাওয়া গেছে তো, যে ক্র্যাঙ্কশ্যাফট কীরকম হয় আর কীভাবে রোটেশন করে। হ্যাঁ আচ্ছা, এবারে চলে আসি আমরা হ্যাঁ স্যার। যেটা জানবো সেটা হচ্ছে কত ধরনের ইগনিশনের উপরে ডিপেন্ড করে কত ধরনের আইসি ইঞ্জিন হয়, ইগনিশনের উপরে ডিপেন্ড করে। স্যার হ্যাঁ বলো। ছবিটা স্যার আরেকবার দেখান না, ওই ছবিটা স্ক্রিনশট নেব। সব নোট দিয়ে দেবো, নোট দিয়ে দেবো। স্ক্রিনশট নিয়ে কত স্ক্রিনশট রাখবে বাবা বলো তো আমার, ফোনে প্রতিদিন কত স্ক্রিনশট রাখবে? আমি তো পুরো নোটটাই দিয়ে দিই। টাইপ অফ আইসি ইঞ্জিন আমি লিখিয়ে দিয়েছিলাম, ইগনিশনের উপরে ডিপেন্ড করে ক ভাগে ভাগ করা যায়। ক ভাগে না, একটা হচ্ছে স্পার্ক ইগনিশন, আরেকটা হচ্ছে কম্বাসন ইগনিশন, কম্বাসন ইগনিশন। ঠিক আছে, এই যে স্পার্ক ইগনিশন, এই ইঞ্জিনটাকে দেখো এসআই লেখা আছে, এটাকে এসআই ইঞ্জিন বলে আর এটাকে সিআই ইঞ্জিন বলে। তো আমি কিন্তু যেমন ওখানে আইসি মানে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আবার দু রকম ভাগে ভাগ করা যায়, স্পার্ক ইগনিশন, কম্বাসন ইঞ্জিন, এসআই সিআই। তো আইসি বললে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ইসি বললে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, এসআই বললে স্পার্ক ইগনিশন ইঞ্জিন, আর সিআই বললে কম্বাসন ইগনিশন ইঞ্জিন, যেন তোমাদের মাথায় চলে আসে। এই যে স্পার্ক ইগনিশন ইঞ্জিন জেনারেলি এটা হয় পেট্রোল ইঞ্জিন, আর কম্বাসন ইঞ্জিন এটা জেনারেলি হয় ডিজেল ইঞ্জিন। তার মানে হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিনে ফুয়েল হিসাবে পেট্রোল কাজ করে, আর কম্বাসন ইঞ্জিনের ক্ষেত্রে ডিজেল কাজ করে ফুয়েল হিসাবে। আচ্ছা, আরেকটু ভালো করে লিখে দেবো, আমি এখানে লিখে দিই। এসআই ইঞ্জিনের ক্ষেত্রে ফুয়েল হচ্ছে পেট্রোল, মানে মেজর কেসে, আরও অন্য জিনিস হয় না তা না, মানে তোমাদের জানার দরকার যেটা। সিআই ইঞ্জিনের ক্ষেত্রে ফুয়েল থাকে ডিজেল। দেখো কিভাবে মনে রাখবে, এসআই সিআই না খুব প্রবলেমের একটা জিনিস, আমি যেভাবে মনে রাখি আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। হ্যাঁ বলো। স্যার আমার দেখুন স্যার ক্লাস 10 থেকে পড়ে আসছি তো স্যার, আমাদের মনে
SICI মানে স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট মনে হয়ে যাবে। আচ্ছা, নতুন একটা জিনিস জেনে গেলে, সিম্পল ইন্টারেস্ট আর অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্ট মানে স্পার্ক ইগনিশন ইঞ্জিন, কেউ স্পার্ক ইগনিশন ইঞ্জিন সহজে কাজ করে যায়, আর কম্পাউন্ড একটু জটিলই হয়। তো এখানে ফুয়েল হিসাবে তোমার ডিজেল কাজ করে। এবারে শোনো যেটা বলছি কিভাবে মনে রাখবে, সেটা হচ্ছে তুমি মনে রাখবে তুমি দু ধরনের গাড়ি জানো, একটা হচ্ছে তুমি যেটা চালাও সেটা হচ্ছে মোটর সাইকেল, আর তুমি যেটাই চেপে যাও সেটা হচ্ছে বাস। এই দুটো জিনিস যদি মনে রাখতে পারো তাহলে এই দুটো মনে থাকবে। কীরকম না, তুমি মোটর সাইকেল চালাও, মোটর সাইকেলে কী থাকে না, স্পার্ক প্লাগ থাকে। আশা করি সবাই জানো যে দেখবে ইঞ্জিনের উপরে একটা কালো রঙের টিউব গোজা থাকে, মানে একটা কালো রকমের জিনিস থাকে, ওটাকে স্পার্ক প্লাগ বলে। তোমার গাড়িতে স্পার্ক প্লাগ আছে, তো স্পার্ক প্লাগ আছে মানে ওটা কী ধরনের ইঞ্জিন না, স্পার্ক ইগনিশন ইঞ্জিন, তার মানে কি এসআই ইঞ্জিন। আর ডিজেলে যেটা তোমরা বাসে চলো ওটা ডিজেলে চলে। তো ডিজেল ইঞ্জিন কী ধরনের ইঞ্জিন, যেহেতু স্পার্ক ইগনিশন আমি বাইক জানি, তাহলে পড়ে রইল আমার কম্বাসন ইগনিশন, তাহলে ওটা সিআই ইঞ্জিন। কারো বুঝতে অসুবিধা আছে কীভাবে মনে রাখবে? যেন আমি যখনই এসআই ইঞ্জিন বলবো, এসআই বললেই মনে পড়বে স্পার্ক প্লাগ থাকে বাইকে, তাহলে ওটা একটা পেট্রোল ইঞ্জিন, একদম যেন সাথে সাথে এটা মাথায় চলে আসে। যখনই তোমাকে ডিজেল ইঞ্জিন বলবো, ডিজেল বাস কিংবা লরি চলে, তাহলে ওখানে কম্বাসন ইগনিশন ইঞ্জিন। আরও ডিজেল ইঞ্জিন মনে রাখার আরও পদ্ধতি আছে, সে সকল আমরা আরও যখন ইনডেপথে, বেসিক তোমাকে আপাতত এটুকুন মনে রাখতে হবে, ঠিক আছে? এবারে আমি চলে আসি, আমি কিন্তু দুটো ইঞ্জিনই একসাথে বলে যাব স্ট্রোক যখন বলবো, যে দুটো ইঞ্জিনই কীভাবে কাজ করে পাশাপাশি বলতে গেলে আমাকে কি করতে হবে না, আমি একটা এখানে একটা ছক করেই নিই, দিয়ে এধারে লিখি এসআই ইঞ্জিন, আর এধারে লিখি, আমি ডিফারেন্স আবার পরে পড়াবো, আপাতত তোমাদেরকে বোঝানোর জন্য এটা লিখে দিচ্ছি, এটা সিআই ইঞ্জিন। আচ্ছা, দিয়ে আমি যদি তোমাদেরকে বলি এটার মধ্যে বেসিক ডিফারেন্স কি আছে, না তোমরা তো প্রথমেই বলে দেবে যে স্যার এখানে ফুয়েল হিসাবে কি কাজ করে। এবারে বলো তোমরা এখানে ফুয়েল হিসাবে কি কাজ করে। পেট্রোল 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 পেট্রোল। আচ্ছা, এখানে ফুয়েল হিসাবে কি কাজ করে। প্রবলেম করছে। আচ্ছা, এখানে ফুয়েল হিসাবে কি কাজ করে, ডিজেল ডিজেল ভেরি গুড, যেটা 1 নম্বর হবে না। আচ্ছা হলো, তারপরে এটার এক্সাম্পল বলো দুই একটা। স্যার বাইক মানে ফোর বাইক বলতে পারো, 2 হুইলার বলতে পারো, যে কোনো। আর এটার এক্সাম্পল হচ্ছে হেভি ভেহিকেল আর কি, বাস, হেভি ভেহিকেল। এটা লাইট ভেহিকেল, এটা হেভি ভেহিকেল। কেউ মাইকটা অফ করবে, রিপিট হচ্ছে কথা। বাস, ট্রাক, এই সকল। ঠিক আছে, তো এটা আমাদের বেশি। এবারে বলি, আমরা প্রথমে ফোর স্ট্রোক ইঞ্জিন বলবো, কেননা আমাদের নর্মালি যে সকল ইঞ্জিন আমরা ইউজ করে থাকি সেগুলো ফোর স্ট্রোক ইঞ্জিন বলবো, ঠিক আছে? ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন দু ধরনের হয়, একটা হচ্ছে 2 স্ট্রোক, একটা 4 স্ট্রোক। আমরা প্রথমেই 4 স্ট্রোক ইঞ্জিন পড়ব, ঠিক আছে? যে এই পেট্রোল ইঞ্জিন বা এসআই ইঞ্জিনের ক্ষেত্রেও 4 স্ট্রোক কীভাবে কাজ করে, আর সিআই ইঞ্জিনের ক্ষেত্রেও 4 স্ট্রোক কীভাবে কাজ করে। আচ্ছা, আজকে বলে দেবো তো, সময় লাগবে কিন্তু, ধৈর্য ধরে বসে থাকতে হবে, একটু সময় লাগবে, 15-20 মিনিট লাগবে এখন, ঠিক আছে? তো শুরু করি। প্রত্যেকটা জায়গায় 4টে করে স্ট্রোক থাকে। কি স্ট্রোক না, প্রথমে একটা একটা করে লিখি। এক হচ্ছে সাকশন স্ট্রোক, এধারেও লিখবো সাকশন স্ট্রোক, দুধারেই হবে, এমন নয় যে শুধু ওধারে হবে। বই তোমাদেরকে যখন দিয়ে দেবো না, তখন এগুলো এত ঘাটাঘাটি করে লেখা আছে, তোমরা তখন বলবে স্যার নোট বানিয়ে দিন, আর এখন তোমরা বলবে যে স্যার বইটা বলে দিন। ওই জন্য আগে তোমাদেরকে নোট দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা বই বলে দেবো, যত ইচ্ছে করবে, যার যত ইচ্ছে, কেউ মানা করবে না। আচ্ছা, ওটার জন্য ওই পাতাটা ফাঁকা থাকুক।
2 নম্বরে লিখি, কোন কালিতে লিখেছি এটাতে। আচ্ছা, 2 নম্বরে আর কি স্ট্রোক হয় না, 2 নম্বরে হয় তোমার কম্প্রেশন স্ট্রোক। কম্প্রেশন শুধু এস লিখে দিচ্ছি, হ্যাঁ, এ করে লিখে নাও। আশা করি কাল থেকে যারা লিখছো তারা এতক্ষণে স্ট্রোকের স্পেলিং বুঝে গেছো। দেখো, একটা জিনিস হচ্ছে কি, যারা আমার সাথে সাথে করছো না, তাদের এই যে মনে হচ্ছিলো স্যার ইংলিশটা কী করে লিখবো, কী করে পড়বো, আশা করি তারা একটা বেনিফিট পাচ্ছ এখনই, যে এতবার লেখা হয়েছে স্ট্রোক, কম্প্রেশন, এগুলো কিন্তু তোমাদের অলরেডি জানা হয়ে গেছে। মানে আলাদা করে যে তোমরা মুখস্থ করতে হচ্ছে তা কিন্তু নয়, লিখতে লিখতেই হয়ে যায়। স্যার এগুলো স্যার ডিফারেন্স দেখাবেন নাকি? ডিফারেন্স নয়, আমি কিভাবে কাজ করে দুটো ইঞ্জিন বলবো, এখানে একটু একটু ফাঁকা রাখছি, যেমন করছি করে যাও না, তোমাকে ভাবতে হবে না। তারপরে চলে আসি পাওয়ার স্ট্রোক। দেখো, যদি আমার গল্পটা আজকের কেউ মনে রাখো, তার কোনোদিনও ইঞ্জিন কিভাবে কাজ করে এটা ভুলতে কিন্তু মানে ভুলতে পারবে না। আর যদি তোমার মনে হচ্ছে আমি ভুলে যাব, তাহলে এই গল্পটা তুমি তোমার বাবা মা ভাই বোন গল্প যাকে হোক শুনিয়ে দেবে একবার, তাহলে দেখবে তোমার মনে এটা সবসময় চলবে। আমি যখন মানে স্টুডেন্ট ছিলাম, এখনও স্টুডেন্টই, এমন নয় যে তোমাদেরকে পড়াচ্ছি বলে আমি কোনো পুরো টিচার হয়ে গেছি, আমি এখনও স্টুডেন্ট। তো আমি যখন নতুন কিছু শিখি, আমি এখনও চেষ্টা করি কাউকে একটা শোনাতে, হয়তো তার ইন্টারেস্ট নেই, তাকেও আমি বসিয়ে শোনাই, এই শোন একটা গল্প শুনে যা, মানে পড়াটাকে আমি একটা গল্পের মতন বানিয়ে নিই, দিয়ে তাকে শুনিয়ে দিই। তো তাতে কি হয়, প্রথম কথা তো মানে সে যদি ভালো লোক হয়, সেও একটু কিছু শিখলো, আর তার সাথে সাথে আমার একবার রিভিশন হয়ে গেল। তো চাইলে অনেক রকমভাবে পড়াশোনা করা যায়। এটা কি লিখলেন? এক্সস্ট স্ট্রোক, হ্যাঁ, শুধু এসটা লিখে নিচ্ছি। 4টা স্ট্রোক আমি বলেছিলাম, 4 স্ট্রোক পড়বো, 4টা স্ট্রোক আমি লিখে দিয়েছি। এবারে আমি চলে আসি প্রথমে বলি সাকসেন স্ট্রোক। এই সাকসেন স্ট্রোক, আচ্ছা সবাই লিখে নাও, যার যার লেখা হয়নি এখনো লিখে নাও। আচ্ছা, আশা করি এতক্ষণে সবার হয়ে গেছে। এবারে আমি শুরু করি। সাকসেন স্ট্রোক বলতে কী বোঝে? তোমাকে আমি যদি এরকম একটা বাক্স দেই, আচ্ছা এটাকে ইরেজ করে এরকম একটা বাক্স দিলাম, এই বাক্সর এইখানে একটা ভালভ আছে, এই জায়গাটায়। এই ভালভের পাওয়ারটা কি না, এর নিচের দিকে খোলে, হ্যাঁ, উপরের দিকে খোলে না কিন্তু। তার মানে হচ্ছে এই বাক্সটার ভেতরের দিক থেকে খোলে, মানে চিপকে আছে এর সাথে। আর এইখানে একটা ইনলেট ভালভ আছে যেটা বাইরের দিকে বেরোয়। তো এর মধ্যে এখন বাতাস আছে, এই বাতাসটাকে আমি এটা দিয়ে বের করে দিচ্ছি। যখন আমি বের করে দেব, তখন কী হবে না, এর মধ্যের বাতাসটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। যেই বেরিয়ে আসবে, তো এর মধ্যে প্রেসার কমে যাবে। প্রেসার কমে যাওয়া মানে কি, এখানে কিছু বাতাস আনতে চাইবে। তো তখন কোথা দিয়ে আনবে না, আমি বলেছিলাম এই ভালভটা নিচের দিকে খোলে। যখনই এর মধ্যে বাতাসের কমই আসবে, কি করবে, এই ভালভটাকে নিচের দিকে টেনে খুলে দেবে, আর সাথে সাথে এখান থেকে বাতাস এসে ঢুকে যাবে। তোমার বাড়ি আছে, ঠিক আছে, তোমার এটা তোমার বাড়ি, মানে স্যার ব্লাডারের মতো। হ্যাঁ, এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ির মেন গেট, ঠিক আছে। আর এখানে একটা জানলা আছে, যেই জানলাটা তোমার ঘরের ভেতর থেকে খোলা যায়, বাইরের দিকে নয়, ভেতরের দিকে খোলা যায়। তো এই মেন গেটটা দিয়ে তুমি বাতাসটা বের করে দিচ্ছ। তোমার এখন বাতাসের কমি হয়ে গেছে, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, তুমি কি করবে, যে সাথে সাথে জানলাটাকে খুলে দেবে। তাই করবে তো? হ্যাঁ কি না বলো? এই প্রসেসটার নাম হচ্ছে সাকশন। এই প্রসেসটার নাম হচ্ছে সাকশন, ঠিক আছে। যখন কোনো জিনিসকে সাক করা হচ্ছে, মানে টানা হচ্ছে, তাকে সাকশন বলা হচ্ছে। আর স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে আমরা জানি টিডিসি থেকে বিডিসিতে। তার মানে হচ্ছে, আমি ছবি না দেখেই যদি তোমাদেরকে বলি, পিস্টনটা টিডিসি থেকে বিডিসিতে চলে এলো। যদি এই একটা পিস্টন ছিল, তোমার সবাই আশা করি ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখেছো, তাই তো? ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখেছো।
সিরিঞ্জের মাঝে যে কালো রঙের জিনিসটা থাকে এটাকে যেই নিচের দিকে নামিয়ে দেই সাথে সাথে উপর থেকে ওষুধটা ভরা হয়ে যায়, তাই তো? তার মানে কি হচ্ছে, যখনই এখান থেকে এটা নিচের দিকে নামিয়ে দিচ্ছি এখানে একটা গ্যাপের তৈরি হচ্ছে, আর এই গ্যাপটা ওই মেডিসিনটাকে সাক করে নিচ্ছে। সাক মানে টেনে নিচ্ছে, ঠিক আছে? এই টিডিসি থেকে যখন বিডিসিতে একবার এলো অটোমেটিক একটা স্ট্রোক হয়ে গেছে, আর সেই স্ট্রোকের জন্য কি হয়েছে না সাকশন হয়েছে। এই জন্য একে বলা হচ্ছে সাকশন স্ট্রোক, সাকশন স্ট্রোক, সাকশন স্ট্রোক। 3বার বললাম যাতে তোমার মনে থাকে। এবারে আমি আমার ছবিটাই চলে দিই, ইরেজটা এই কালোটাকে ইরেজ করে দিই। দেখো, যখন এই টিডিসিতে, এখন তুমি ভাবো এই পিস্টনটা টিডিসিতে আছে, ঠিক আছে? পিস্টনটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলো। যেই নামতে শুরু করলো এখানে বাতাসের কমি হতে শুরু করলো। যখন বিডিসিতে চলে এলো তখন বাতাসের প্রচুর কমি হয়ে গেল, মানে বাতাস নেই, ও বাতাস চাইছে। তখন কি হবে না, এই দেখো ইনলেট যে ভাল্বটা ছিল মানে সাকশন ভাল্ব, বা এটাকে ইনলেট ভাল্বও বলা হয়, এই সাকশন ভাল্বটা তখন নিচের দিকে নেমে যাবে। যেই নেমে যাবে না এইটা দিয়ে ফুয়েল এসে এর মধ্যে ঢুকে যাবে, বা এয়ার ফুয়েল যা হোক আসবে, এয়ার ফুয়েল মিক্সচার। হ্যাঁ, এবারে একটা জিনিস বলি, এয়ারফোন মিক্সার। এবার একটা কথা বলি। সাকশন স্ট্রোকের সময় এধারে কি লিখেছিলাম, পেট্রোল ইঞ্জিন, স্পার্ক ইগনিশন ইঞ্জিন। সাকশন স্ট্রোকের সময় ফুয়েল হিসাবে কি আসে না, ফুয়েল হিসাবে আসে এয়ার ফুয়েল মিক্সচার। আমি বলেছি ফুয়েল হিসাবে মেনলি এটা কাজ করে, কিন্তু ইঞ্জিনের ক্ষেত্রে কি আসবে, এয়ার মিক্সচার, ফুয়েল মিক্সচার। তার মানে কি, আচ্ছা এটা, আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কি আসবে না, শুধু ফুয়েল আসবে, বা কম্প্রেশন ইগনিশনের ক্ষেত্রে শুধু ফুয়েল আসবে। তার মানে কি হচ্ছে, যখন আমার কাছে সাকশন স্ট্রোক হচ্ছে তখন যদি এটা পেট্রোল ইঞ্জিন বা স্পার্ক ইগনিশন ইঞ্জিন হয় তখন এখানে কি আসবে, এয়ার ফুয়েল মিক্সচার। তার মানে তুমি যে গাড়িটা চালাও সেই গাড়িতে সাকশন স্ট্রোকের সময় কি কি আসে, এয়ার আর ফুয়েলের মিক্সচার আসে, মানে বাতাস আর পেট্রোলের মিক্সচার আসে, ঠিক আছে? আর যে বাসে তুমি চাপো সেই বাসের সাকশন স্ট্রোকে শুধুমাত্র ফুয়েল আসে, মানে শুধুমাত্র ডিজেল আসে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবারে এটা হয়ে গেল সাকশন স্ট্রোক, চলে এসেছে। এখন পিস্টন কোথায় আছে মনে মনে ভাববে, কিন্তু পিস্টন কিন্তু এখন নিচে আছে, যে পিস্টন বিডিসিতে আছে, আর পুরোটা ভরে গিয়েছে আমার এয়ার ফুয়েল মিক্সচারে। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে শুধুমাত্র ফুয়েলে, ঠিক আছে? এরপরে হবে 2 নাম্বার স্ট্রোক, কিনা কম্প্রেশন স্ট্রোক। দেখো কম্প্রেশন স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোকে কি হয়, কম্প্রেস হবে। এখানে কি কম্প্রেস হবে না, এখানে কম্প্রেস হবে এয়ার আর ফুয়েল। আর স্ট্রোক আছে মানে জানবে হয় বিডিসি থেকে টিডিসি গেছে, আর নাহলে টিডিসি থেকে বিডিসি এসেছে। কেননা টিডিসি আর বিডিসির দূরত্বকেই শুধুমাত্র আমরা স্ট্রোক জানি, আর এখানে শুধু ফুয়েল হবে। যদি পেট্রোল ইঞ্জিন থাকুক বা ডিজেল ইঞ্জিন থাকুক, এইখানে আমার এয়ার ফুয়েল আছে কিংবা ফুয়েল আছে। এবারে বিডিসি থেকে আস্তে আস্তে পিস্টনটা উপরের দিকে উঠতে শুরু করলো, মানে টিডিসির দিকে যেতে শুরু করলো। তার মানে কি, এর মধ্যে যে জিনিসটা ছিল সেটা এবারে কম্প্রেস হচ্ছে। এখন এখানে যদি না বোঝা যাচ্ছে, আমি এখানে বলে দিচ্ছি তোমাকে। ধরে নাও এটা পিস্টন এই বিডিসিতে ছিল, আর এটা টিডিসি। তো এইখান থেকে পিস্টনটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করছে, এবারে বিডিসি থেকে স্যার টিডিসির দিকে টিডিসির দিকে। এবারে ভিতরে যে বাতাসটা ছিল এটা আস্তে আস্তে কমছে, মানে আগে পুরো জায়গাটাই ছিল, এখন মাত্র এইটুকুন জায়গায় আছে, এই সাদা জায়গাটাই শুধু এইটুকুন জায়গায়। তার মানে প্রেসার বাড়বে না কমবে, বাড়বে। প্রেসার বেড়ে যাবে। আর প্রেসার বাড়লে তাপ বাড়বে না কমবে, স্যার টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়বে। এবারে আস্তে আস্তে মাইকটা অফ করো। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার কেন আপনি বারবার বলছেন প্রেসার বাড়বে, আর প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়বে? এটাও ক্ল্যারিফিকেশনের দরকার আছে, করে দিচ্ছি এক্ষুনি। কেননা এবার একটা মৌলিক স্যার বলবো, হ্যাঁ, না যে জানো বলার দরকার নেই, যে জানো না সে শুনে নাও।
আর যে জানো সে যদি ঠিক জানো তো ভালো, নাহলে একবার যাচাই করো। দেখো এই একটা বাক্স আছে, এর মধ্যে কি আছে না বাতাস আছে। তুমি ধরে নাও এটার মধ্যে বাতাস আছে। বাতাস মানে কি, বাতাসের মধ্যে এরকম অনেক ছোটো ছোটো কণা থাকে, মলিকুল থাকে, ঠিক আছে, প্রচুর থাকে, অসংখ্য এরকম ছড়ানো ছিটানো হয়ে আছে। এবারে কি করলাম না, আমি এই বাক্সটাকে কম্প্রেস করে এইটুকুন করে দিলাম চাপ দিয়ে। কিন্তু এর মধ্যে যদি এতগুলো মলিকুল থাকতো, এখন এর মধ্যে সেগুলোই আছে, মানে কি এটা আরও ঘন ঘন হয়ে গেছে, একদম কাছাকাছি চলে এসেছে। আগের মলিকুলগুলো একটু ফাঁকা ফাঁকি ঘোরাঘুরি করতেছিল, মানে সেই অন্ধকূপ হত্যার মতন। মানে একটা ঘরের মধ্যে 100টা লোক ছিল, 100টা লোক আছে, এই ঘরটাকে আমি অর্ধেক করে দিলাম, তার মানে কি এর মধ্যে যদি 100টা লোক থাকে সে এখন চাপাচাপি হয়ে যাবে। যেই চাপাচাপি হয়ে গেল, দেখো এখানে প্রেসার 100টা লোক বেশ রিল্যাক্সে থাকতে পারছিল, এখন যেই কাছাকাছি চলে এলো এর মধ্যে কিন্তু প্রেসারটা বেড়ে গেল। প্রেসার কি করে বাড়লো বুঝতে পারছো? এবারে অনেকের মনে প্রশ্ন হতে পারে স্যার তাহলে তাপ কি করে বাড়ছে না, যখন এই দুটো পাশাপাশি চলে আসে, এবারে যেই 100টা লোক কাছাকাছি চলে এসেছে, তো এ বলছে এই তুই আমাকে ধাক্কা দিচ্ছিস কেন, ও বলছে তুই আমাকে ধাক্কা দিচ্ছিস কেন, দিয়ে দুজনের মধ্যে মারপিট লেগে যাচ্ছে। সেরকমই এই মলিকুলগুলো যেই কাছাকাছি চলে এসছে না, এই দুটো মলিকুল পরের একের সাথে আরেকজন ঘন ঘন ধাক্কা খাচ্ছে, একে অপরের সাথে যেই ঘন ঘন ধাক্কা খাচ্ছে, যেই মারপিট হতে শুরু করে দিচ্ছে, তখনই ওদের মধ্যে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। তার মানে ভলিউমটা যদি বাড়িয়ে দিই প্রেসারটা কমে যাবে, এই প্রেসারটাও বেড়ে, এই ভলিউমটা, সরি আমি উল্টোপাল্টা বলছি, মানে আয়তনকে যদি আমি কমিয়ে দেই, তাহলে টেম্পারেচার বেড়ে যাবে। ভলিউম যদি কমিয়ে দেই প্রেসার বেড়ে যাবে। আয়তনটাকে কমিয়ে দিয়েছি, এই দেখো কমিয়ে দিয়েছি আয়তনকে, আগে এতটা আয়তন ছিল এখন কমিয়ে দিয়েছি, প্রেসারটা বেড়ে গেছে, আর প্রেসার বেড়ে গেলে টেম্পারেচারও বেড়ে যাবে। বেড়ে এতদূর অবধি আশা করি অসুবিধা নেই। আমাদের সাকশন স্ট্রোকে এই জিনিসটাই কাজ করছে, যেই এয়ার ফুয়েলটাকে আমি বিডিসি থেকে টিডিসিতে নিয়ে চলে এলাম, জায়গাটা একদম কমে গেল, জায়গাটা যেই কমে গেল সাথে সাথে কি হচ্ছে, তাপ জেনারেট হচ্ছে, হাই হিট জেনারেট হচ্ছে। একদম 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 ঠিক, চাপ বেড়ে যাচ্ছে, চাপ বাড়লেই তাপ বেড়ে যাচ্ছে। তাহলে কম্প্রেসকে এয়ার ফুয়েলকে কম্প্রেস করে দিচ্ছি এখানে পেট্রোলের ক্ষেত্রে বা স্পার্ক ইগনিশনের ক্ষেত্রে, আর এখানে ফুয়েলকে কম্প্রেস করার ক্ষেত্রে পরে কি হচ্ছে না প্রেসার ইনক্রিজ আর এখানেও প্রেসার ইনক্রিজ হবে, দুটো ক্ষেত্রেই প্রেসার ইনক্রিজ আর হাই হিট জেনারেট, প্রচুর পরিমাণে তাপ জেনারেট হবে। মানে যেই ঘরটায় 100টা লোক ছিল, এখন যদি ঘরটাকে তার 5 ভাগের 1 ভাগ করে দিয়ে সেই লোককেই আমি ঢুকিয়ে দেই, তাহলে কিংবা এভাবেও মনে রাখতে পারো একটা ঘরে 100 লোক কমফর্টেবলি থাকতে পারছো, সেখানে 1000 লোককে ঢুকিয়ে দিলাম, সেটাও কিন্তু একই হিট জেনারেট। স্যার হ্যাঁ বলো। স্যার এই 2 নাম্বারটা কম্প্রেস, এই যে উপরে কম্প্রেশন স্ট্রোক, এখানে কম্প্রেস করে এয়ার ফুয়েলকে, এখানে ফুয়েলকে শুধু। ঠিক আছে। হাই হিট জেনারেট। তাহলে দেখো প্রথমে কি হয়েছিল না, প্রথমে টিডিসি থেকে বিডিসিতে এসেছিল, বিডিসি থেকে টিডিসিতে আবার চলে গেল। আমি এইখানে পাশে পাশে লিখে দিচ্ছি না, এইখানে লিখে দিচ্ছি টিডিসি থেকে প্রথমে হয়েছে আমাদের কি না, প্রথমে আমি একটা জিনিস পুরো মিস করে যাচ্ছি, যেটা পড়ানোর সময় মিস করা উচিত নয়, তার কারণ কি সেটা তোমাদেরকে আরও কনফিউজ করে দেবে, যখন সেটাকে এখন পড়াতে গেলে তোমাদের একটু বেশি বলতে হবে, কিন্তু শেষে এক লাইনে বুঝতে পেরে যাবে। প্রথমে টিডিসি থেকে বিডিসিতে চলে এলো, তারপরে কি হলো না বিডিসি থেকে টিডিসিতে চলে এলো দ্বিতীয় স্টেপে। এবারে কি করব না, টিডিসি থেকে বিডিসিতে তো আসবে বুঝতে পারছি, কিন্তু কিভাবে আসবে, ওখানে হাই হিট জেনারেট হয়ে গেছে, এতদূর অবধি গল্প ঠিক, কম্প্রেশনে হিট জেনারেট হয়েছে। এবারে স্পার্ক ইগনিশনের ক্ষেত্রে বা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কি ইউজ করা হয় না, স্পার্ক প্লাগ। আর কম্প্রেশন ইগনিশনের ক্ষেত্রে ইউজ করা হয় ইনজেক্টর। এই দুটোর কাজ কি বলে দিই।
এখানে ছবিটা এঁকে কি হয় না, যখন এইটুকুনের মধ্যে প্রচুর পরিমাণের প্রেসার তৈরি হয়ে গেছে আর প্রচুর হিট জেনারেট হয়ে গেছে, কি আছে এখানে না এয়ার আর ফুয়েলের মিক্সচার আছে, ঠিক আছে। এবারে কি হচ্ছে না এই জায়গাটায় একটা স্পার্ক প্লাগ দিয়ে দেওয়া হয়, একটা স্পার্ক প্লাগ এই জায়গাটায় দিয়ে দেওয়া হয়। এই স্পার্ক প্লাগের কাজ কি, যেই মুহূর্তে এর টেম্পারেচারটা ম্যাক্সিভ হয়ে যাবে, মানে কি কম্প্রেশন স্ট্রোক শেষ হয়ে যাবে, সেই মুহূর্তে এখানে একটা স্পার্ক জেনারেট করিয়ে দেবে। যেই স্পার্ক জেনারেট করে দেবে, অলরেডি এখানে টেম্পারেচার হাই দিয়েছিল, যেই এ আগুনের মুখ দেখে গেল, সেই মানে মানুষ খেকো বাগে রক্তের স্বাদ পেয়ে যাওয়ার মতো, সাথে সাথে এখানে আগুন জ্বলে গেল, কম্বাসন হয়ে গেল, কম্বাসন হয়ে গেল। যেই কম্বাসন হয়ে যাচ্ছে সাথে সাথে কী করবেন, এই পিস্টনটাকে একদম নিচে ফিকে দেবেন, কেননা ওখানে প্রচুর হিট জেনারেট হয়, মানে প্রচুর এনার্জি জেনারেট হয়, পাওয়ার জেনারেট হয়। ওই জন্য এই স্ট্রোকটার নাম হচ্ছে পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোকের নাম কেন পাওয়ার স্ট্রোক, সাকশনে শাক হচ্ছিল, তারপরে কম্প্রেশনে কম্প্রেসড হচ্ছিল, আর পাওয়ার স্ট্রোকে কেন পাওয়ার জেনারেট হয়, কম্বাসনের ফলে হাই পাওয়ার জেনারেট। আর ইঞ্জেক্টরের কাজটা কি তাহলে সেটাও বলে দিই, যে এরকম একটা কম্প্রেস করে দিয়েছিল, এখানে কি ছিল না শুধু ফুয়েল ছিল, আমি মনে হয় একটা জিনিস বারবার ভুল বলে গেছি তোমাদেরকে, ভেরি ভেরি সরি, ভেরি ভেরি সরি, একদম এটা আমার একদম বিশাল ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে আমি যেখানে বলেছি না যে ফুয়েল হিসাবে ডিজেল কাজ করে, ফুয়েল হিসাবে ডিজেল কাজ করে, কিন্তু সিলিন্ডারের মধ্যে কি আসে, সাকশন স্ট্রোকের সময় ডিজেল ইঞ্জিনে শুধুমাত্র এয়ার আসে, এটা আমি একদম ভুল বলে দিয়েছি। সিআই ইঞ্জিন শাক এয়ার, শুধুমাত্র এয়ারকে টানে, এটা আমার ভুল হয়ে গেল কী করে। মানে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এয়ার ফুয়েল মিক্সচার আসে, আর সিআই ইঞ্জিনের ক্ষেত্রে শুধু এয়ার আসে। কম্প্রেশন ইঞ্জিনের ক্ষেত্রে কাকে কম্প্রেস করে না, এয়ারকে কম্প্রেস করে, এয়ারকে কম্প্রেস করে। আর পাওয়ার স্ট্রোকের ক্ষেত্রে কি হয় না, এখানে অলরেডি এয়ার কম্প্রেস হয়ে থাকে আর একটা ইঞ্জেক্টর লাগানো থাকে। ইঞ্জেক্টরটা কীরকম জিনিস, ইঞ্জেক্টরটা হচ্ছে এরকম জিনিস, একটা ছোট্ট রকম জিনিস লাগানো থাকে। সে কি করে না ফুয়েলটাকে এখানে ইনজেক্ট করে দেয়। তার মানে কি, তার মানে হচ্ছে যে অলরেডি হাই টেম্পারেচারের এয়ার এখানে ছিল, যেই মানে এখানে টেম্পারেচার খুব বেশি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যে তোমার কাছে যদি একটা লোহার পাত থাকে, সেই লোহার পাতটাকে যদি তুমি একদম লাল করে গরম করে রাখো, আর উপর থেকে যদি ডিজেলকে ছড়িয়ে দাও, কি হবে, আগুন ধরে যাবে না? আগুন জ্বলে যাবে। এক্স্যাক্টলি সেই কাজটাই এখানে হয়, যে ও কী করে, ইঞ্জেক্টরের কাজ হচ্ছে ফুয়েলকে ইনজেক্ট করে দেয়। মানে যখন সিরিঞ্জটাকে টিপে দাও, তখন কি সিরিঞ্জ থেকে বেরিয়ে যায় না, ওর মধ্যে যে জলটা থাকে বা মেডিসিনটা থেকে ওটা ছিটকে বেরিয়ে যায়, ওইটাকে ইনজেক্ট করা বলে। যে ওইরকমভাবে ইনজেক্ট হয়ে গেলে হাই হিট জেনারেট করবে, একদম প্রচুর হিট জেনারেট করবে, সাথে সাথে পিস্টনটাকে একদম নিচের দিকে ফিকে দেবে, ওখানেও পাওয়ার জেনারেট হবে। ঠিক আছে, তো এইভাবে এখানে পাওয়ার স্ট্রোক হচ্ছে। এবারে কি হলো, পাওয়ার স্ট্রোকের ক্ষেত্রে আবার কি হলো, পাওয়ার জেনারেট করা অবধি কাজ ছিল, পাওয়ারটা যেই জেনারেট করা হয়ে গেছে অলরেডি, কিন্তু টিডিসি থেকে বিডিসিকে চলে এসেছে। মানে ওই যে বললাম নিচের দিকে নামিয়ে দেবে, পিস্টনটাকে ফিকে দেবে, তার মানে কি বিডিসিকে পাঠিয়ে দিল। এবারে যেই বিডিসিকে পাঠালো, বিডিসিটা আবার উপরের দিকে আসতে থাকবে। যেই উপরের দিকে আসতে থাকবে, অলরেডি এখানটা পুড়ে গেছে, সব পুরো গ্যাস এর মধ্যে রয়েছে টিডিসি থেকে বিডিসির মধ্যে, ওটাকে বাইরের দিকে এক্সস্ট করে ফেলে দেবে। মানে কি তখন এই এক্সস্ট ভালভটা ওপেন হয়ে যাবে। পাওয়ার স্ট্রোকের সময় পিস্টনটা যেই বিডিসিতে চলে আসবে, অমনি এক্সস্ট ভালভ ওপেন হয়ে যাবে আর এক্সস্ট ভালভ দিয়ে বের করে দেবে। তাহলে এখানে আমাদের পাওয়ার স্ট্রোক হলো। পাওয়ার স্ট্রোকের পরে হাই পাওয়ার জেনারেট, হাই পাওয়ার জেনারেট, খুব পাওয়ার জেনারেট করলো। এক্সস্ট স্ট্রোকে কি হচ্ছে না, এক্সস্ট ভালভ
ওপেন হয়ে যাচ্ছে, আর যেই গ্যাসটা পুড়ে গেছে সেটাকে বলে বার্ন গ্যাস। বার্ন গ্যাস আউট হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রেও সেম, এক্সস্ট গ্যাসে কোনো পার্থক্য নেই। এক্সস্ট ভালভ ওপেন আর বার্ন গ্যাস আউট, আর এটাও সেম। দেখো এতক্ষণ ধরে যে কথাটা বললাম আমি তোমাদেরকে একটা সহজ ছবি দিয়েই বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে এই কারণেই বললাম যে তোমাদের একটু ব্রেন স্টর্মিং হবে সেই জন্য। এবারে আমি তোমাদেরকে এই ছবিটা দেখাই। এটা একটা পেট্রোল ইঞ্জিনের ছবি আছে, দেখো কি হয়েছে, সব পার্টসগুলো চেনা আছে। এইটা পিস্টন, এই জিনিসটা পিস্টন। সাকশন স্ট্রোক হচ্ছে, প্রথমেরটা দেখো ইনটেক বা সাকশন স্ট্রোক, এয়ার ফুয়েল মিক্সচারকে টানছে, এটা দিয়ে এয়ার ফুয়েল মিক্সচার আসছে। দেখো সাকশন স্ট্রোকের সময় বিডিসিতে আছে, দেখো পুরো সাকশন হয়ে গেছে এখানে। তারপরে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছে, মানে কি কম্প্রেস হচ্ছে, এইখানে কম্প্রেস হয়ে গেছে। আগে দেখো ছড়ানো ছিটানো হয়ে মলিকুলগুলো ছিল, এখন এখানে জমাট বেঁধে গেছে, কম্প্রেস হয়ে গেছে। মানে টিডিসিতে যেই চলে আসবে অমনি এখানে স্পার্ক প্লাগটা দেখো ফায়ারিং করছে, যে স্পার্ক প্লাগ ফায়ারিং। আর ভালো করে খেয়াল করে দেখো এই ভাল্বগুলো কিন্তু সেই সময় ক্লোজ হয়ে যাচ্ছে, শুধুমাত্র সাকশনের সময় ভাল্বটা খোলা হবে, যেই কম্প্রেশন শুরু হয়ে যাবে অমনি ভাল্বগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে না, কম্প্রেস হয়ে গেল স্পার্ক প্লাগের সময়, আবার এটাকে নিচে নামিয়ে দিল। যেই নিচে নামিয়ে দিল এখানে এখন বার্ন গ্যাস আছে, এই বার্ন গ্যাসটাকে কীভাবে বের করবে না, তখন এক্সস্ট গ্যাসটা বেরিয়ে যাবে, এই এক্সস্ট ভাল্বটা ওপেন হয়ে যাবে, দিয়ে বার্ন গ্যাসটাকে বের করে দেবে। এই ছবিটা দেখার পরে কার প্রবলেম থাকলো সে বলো আমাকে। স্যার ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়? ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে প্রসেস সেম হবে। এখানে যেমন এয়ার ফুয়েল মিক্সচার আসছিল, তখন এখান দিয়ে শুধু এয়ার আসবে, এটা দিয়ে শুধু এয়ার আসবে, এই জায়গায় শুধু এয়ার থাকবে। আর এইখানে একটা ইনজেক্টর থাকবে, ইনজেক্টরটা এখানে ফুয়েলটাকে ছুটিয়ে দেবে। যখন হাই হিট জেনারেট হয়ে যাবে এখানে ফুয়েলটাকে ছিটিয়ে দিলেই কম্বাসন হবে, এটাকে নিচে নামিয়ে দেবে। সে চারটা পিস্টন পরপর কিভাবে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, চারটা পিস্টন পরপর কিভাবে কাজ করে? পিস্টন কীভাবে কাজ করে মানে বুঝতে পারলাম না। বলতে যে ফোর স্ট্রোকের ক্ষেত্রে ফার্স্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পিস্টনগুলোকে তো ও সকল ছাড়ো। একদিনে আমি কি বললাম, আমি তোমাকে সব বললে কি আর হয়ে যাবে? একদিনে সব বলে দিলে তো আর হয় না, বা একদিনে সব বুঝেও যেতে পারবে না। তুমি পারবে, সবাই পারবে না, আমাকে আস্তে আস্তে বলতে হবে। আমি এটা পড়াতে গেলে সাইকেল বলতেই হতো, কিন্তু আমি সাইকেল টার্মটা ইউজই করলাম না। তার কারণ হচ্ছে যদি সাইকেল বলে দিই, একে আমি দুটো ইঞ্জিন একসাথে পড়াচ্ছি, কমপ্লিকেটেড একটু মনে হবে, তার উপরে যদি আমি সাইকেল বলি আরও ঘেটে যাবে। তো আমি একটা নির্দিষ্ট প্রসেস অনুযায়ী বলবো, যখনকে পড়ানো শেষ হবে তোমরা যদি রেগুলার ক্লাস করো, ভালো করে শোনো, তোমাদের কোনো ডাউট থাকবে না, কিন্তু সেই সময়টা দাও। একদিনে সব শিখে গেলে হবে না, আমাকে শিখতে হবে আস্তে আস্তে, যেন সেটা দীর্ঘমেয়াদী মনে থাকে। সব বলবো যে কিভাবে কাজ করছে, পিস্টন শ্যাফটকে কিভাবে ঘোরাচ্ছে, কেন বাঁকিয়ে টেরিয়ে কিভাবে ভালভ ওপেন ক্লোজ হয়, সব একটা প্রশ্ন থাকবে না শেষ পর্যন্ত, যখনকে শেষ হবে চ্যাপ্টার। তোমাদের অত অধৈর্য হয়েও না। তো এখানে আপাতত পিস্টনগুলো এই 4টা স্ট্রোক কিভাবে কাজ করলো সেটুকুন বুঝতে কারো অসুবিধা আছে কোনো জায়গায়? বলো সেই জায়গাটা। আচ্ছা, যদি এখনও বুঝতে অসুবিধা থাকে তাহলে তার জন্য আরও একটা ব্যবস্থা করা যায়, সেটা হচ্ছে আমি একটা ভিডিও দেখাই, যদিও কপিরাইট আসবে যখন আমি এটাকে দেবো, আর কিন্তু কিছু করার নেই, দেখাতে হবে। আচ্ছা, সবার কাছে স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এখানে পার্টসগুলো দেখানো আছে, কোথা থেকে শুরু দেখি। দেখো এই সাকশন স্ট্রোক দেখাবে। হ্যাঁ, সাকশন স্ট্রোকটা কীভাবে হচ্ছে দেখো টিডিসি দেখালো, বিডিসি দেখালো, আর এই দুটো হচ্ছে ভাল্ব, এটা হচ্ছে ইনলেট ভাল্ব, এটা হচ্ছে আউটলেট ভাল্ব। এই যেগুলো ভাল্ব, ইনলেট ইনটেক ভাল্ব, এক্সস্ট ভাল্ব বা সাকশন ভাল্ব, যে কোনো নাম দেওয়া যেতে পারে। উপরে ক্যামশেফট আছে, ক্যামশেফট কীভাবে কাজ করে এখন দেখে নাও, নাহলেও আমরা পুরোটা বলবো। দুটোর পজিশনটা চেক করলে কি, পজিশনটা দেখো একবার দুটো, দাঁড়াও দেখা, এই দেখো দুটোর পজিশন দেখো, একটার মাথাটা এখানে ঠেকিয়ে আছে আর একটার কিন্তু বডিটা ঠেকিয়ে আছে। কেন ঠেকিয়ে আছে বলবো, আপাতত জাস্ট লক্ষ্য রাখো। এবারে দেখো ভালভটা খোলার কাজ করে তাই। এখানে দেখো, এই দেখো এই পিস্টনটা আস্তে আস্তে নিচের দিকে নামছে,
যখন নিচের দিকে নামছে, আমি এটাকে সরিয়ে দিই, এই দেখো নিচের দিকে নামছে, এয়ার ফুয়েল মিক্সচার আসছে আসছে পুরো নিচের দিকে আসছে। দেখো যেই সাকশন কমপ্লিট হয়ে গেল অমনি এই ভাল্বটা বন্ধ হয়ে গেল, ইনটেক ভাল্ব বন্ধ। এবারে কম্প্রেস হতে শুরু করবে, ঠিক আছে। এবারে দেখো বিডিসি পর্যন্ত চলে এসেছিলো, এবারে উপরের দিকে টিডিসির দিকে যাচ্ছে আস্তে আস্তে, এয়ার কম্প্রেস হচ্ছে। এখন কিন্তু এই দেখো ভাল্ব বন্ধ আছে, মানে এয়ার ফুয়েল মিক্সচার আসতে চাইছে কিন্তু ওকে আসতে দিচ্ছে না, কেননা তাহলে তো অতিরিক্ত হয়ে যাবে, ওই জন্যে কম্প্রেসড হচ্ছে, কম্প্রেস হচ্ছে, ফুললি কম্প্রেসড হয়ে যাবে। এবারে দেখো একদম টেম্পারেচার যেই চেঞ্জ হয়ে গেল সাথে সাথে ওখান থেকে, এটা ডিজেল ইঞ্জিন ছিল, এই দেখো ইনজেক্ট হচ্ছে, ইনজেক্টারে ইনজেক্ট হচ্ছে। কিভাবে ইনজেক্ট হলো দেখো, কম্প্রেসও হচ্ছে সাথে সাথে ইনজেক্ট। এবার মলিকুলটা পর্যন্ত কিভাবে চেঞ্জ হচ্ছে, এয়ার মলিকুল হচ্ছে ভায়োলেটগুলো, আর যেগুলো ব্লু ওগুলো হচ্ছে ফুয়েল, মানে ইনজেক্ট হয়েছে যে দুটো। এবারে দেখো ওখানে বার্ন হবে, এই দেখো একদম পুরো একদম বাস্ট হচ্ছে, দারুণ অ্যানিমেশনটা বানিয়েছে ও একদম। দেখেছো কি পরিমাণের এনার্জিটা জেনারেট করছে ওখানে, পুরো সাথে সাথে ওটাকে নিচের দিকে নামিয়ে দেবে। দেখো এবারে আস্তে আস্তে পাওয়ার স্ট্রোকটা শুরু হয়ে গেছে, যেই ওখানে জ্বললো এবারে পাওয়ার স্ট্রোক হচ্ছে। দেখো পাওয়ার স্ট্রোকে আবার নিচের দিকে নেমে আসছে, টিডিসি থেকে বিডিসির থেকে। মানে স্যার এটা কত কম সময়ের মধ্যে হয়? হ্যাঁ এটা একদম মানে অনেক কম সময়, এটাকে আস্তে আস্তে দেখাচ্ছে অনেক কম সময়, একদম সেকেন্ডের মধ্যেই কয়েকবার হয়ে যায়। এবারে এক্সস্ট, ওই গ্যাসটা পুড়ে গেছে, ওর মধ্যে এয়ার যেটা ছিল ওটা পুড়ে গেছে। এবারে হাই টেম্পারেচার অ্যান্ড প্রেসার এক্সস্ট গ্যাস, ওইটার মধ্যে এখন টেম্পারেচার আর প্রেসার বেশি আছে, এবার ওটাকে বের করে দেবে। ওর মধ্যে কী কী গ্যাস আছে দেখো, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এই সরি সালফার ডাইঅক্সাইড সব আছে। সিএইচটা স্যার, সিএইচটা কি? সিএইচ নেই, এইচসি আছে, হাইড্রোজেন কার্বন সব থাকে। অত যেন এইচসিকে কোনো একটা কেমিক্যালি নাম থাকবে। এই দেখো এবারে দেখো এক্সস্ট ভাল্বটা ওপেন হয়ে গেছে, যেই এক্সস্ট ভাল্বটা ওপেন হয়ে গেল সাথে সাথে যে বার্ন গ্যাসটা ছিল ওটা কিন্তু বেরিয়ে যাবে। যেই ওটা পুরোটা বেরিয়ে যাবে অমনি আবার সাকশন স্ট্রোক শুরু হয়ে যাবে। এই দেখো এর বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে এক্সস্ট ভাল্বটা সাইলেন্সারের মধ্য দিয়ে। এর আগে যেটা দেখালো এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন ছিল, এটা এবারে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে দেখাবে। স্যার একটা দারুণ দেখালেন। এরকম ভিডিও ইউটিউবে অনেক পেয়ে যাবে, তোমরা দেখতেই পাবে, তাতে কোনো অসুবিধা হবে না। সেটা হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র নিজেদেরকে ওগুলোকে দেখে দেখে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ছোট ছোট জিনিস আস্তে আস্তে আমরা সব ক্লিয়ার করে দেবো, সেটা নিয়ে প্রবলেম থাকবে না। যতটুকুন বলা হলো যেন খেয়াল থাকে। আশা করি এরপরে আর ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন কিভাবে কাজ করে কারো বুঝতে অসুবিধা নেই। ভেরি গুড। আজকের ক্লাসটা অনেকক্ষণ এমনিতেই হয়ে গেল। দেখো থাকলে দাও, না হলে গ্রুপে অ্যাটেন্ডেন্স দাও, আর কি করবে। আচ্ছা।